বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম মালদা জেলা কমিটির তৃতীয়তম জেলা শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হলো ওসমানিয়া হাই মাদ্রাসায়। জেলায় 82টি মাদ্রাসার মোট 500 জন প্রতিনিধি এই কনভেনশনে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল, রাজ্য সম্পাদক মীর রবিউল ইসলাম এবং জেলা সম্পাদক যুগ্মভাবে ওয়াহিদুল্লাহ সাহেব এবং আদিল সাহেব सो जिला एवं राज्य नेतृत्व। टीचिंग प्रोफेशन में रहना होगा तो आपको क्वालिटी मेंटेन करना पड़ेगा। বলেছি কাজে নিরীক্ষে বেতন হোক। সবাই কিন্তু শিক্ষক হিসেবে ফাঁকিবাজি নয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সব পড়াশোনা হয় না এমনটা নয়। আমাদের সমাজে যে অশুভ শক্তি, সমাজের যে বিভিন্ন অপপ্রচার, কুসংস্কার এবং ধর্মীয় গোড়ামি, সে সময় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন নিয়োগ দিয়ে। সেই মানুষগুলো কিন্তু আমাদের কথা চুপ করে শুনেছিলেন এবং তখনও সঙ্গ দিয়েছেন, আজ পর্যন্ত ধারাবাহিক ভাবে সঙ্গ দিয়েছেন। আমি এটা বলেছি যে টেট তো স্কুলের বিষয়, রাইট টু এডুকেশন অ্যাক্ট সেটা তো স্কুলের বিষয়। এখানে মাদ্রাসা বা মাইনরিটি ইনস্টিটিউশনের তো কোনো সম্পর্ক নেই। टीचिंग प्रोफेशन में रहना होगा तो आपको क्वालिटी मेंटेन करना पड़ेगा। इसलिए सरकार अगर पैसा देगा तो आपका टैलेंट वो तो एग्जामिन करेगा ही करेगा। हो सकता है अभी नहीं तो 2 वर्ष बाद भी करेगा। तो हमें जिज्ञेस करलाम जे থেকে কি মুক্তির কোনো উপায় নেই, তো উনি বললেন অবশ্যই আছে। সরকারকে বোঝাতে হবে আপনারা আন্দোলন করুন, আপনারা আইনি লড়াই লড়ুন। পলিটিক্স চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো সেই জায়গা থেকে টেটের যে আমাদের একটা সংকট সেটা কিন্তু সামনে আছে। এছাড়াও আনএডেড মাদ্রাসা আমরা জানি 235টা আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত। এটাও কিন্তু আমাদের কাছে একটা মাথা ব্যথার বিষয়। অবশ্যই তাদের যে দাবি দাওয়া আছে সেখানে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হয় না, ইনফ্রাস্ট্রাকচার গত কিছু ত্রুটি আছে সেগুলো অবশ্যই পাওয়া উচিত, কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু গোটা রাজ্যে যদি দেখা হয় সেটা 10-15 হাজারের কিন্তু কম হবে না। এবার তাদের যে দাবি, অন্যতম দাবি হচ্ছে এই মাদ্রাসাগুলোকে কি করতে হবে, এডেড করতে হবে এবং সেখানকার শিক্ষকদের আর এডেড মাদ্রাসাদের শিক্ষকরা যেরকম ভাবে সুবিধা পান, ভাতা পান, বেতন পান সমকক্ষে উন্নীত করতে হবে। এবার এই জায়গায় কিন্তু ভাবনা চিন্তার বিষয়, কারণ তাদের নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর ধরনের ভুল ভ্রান্তি, স্বজন পোষণ, দুর্নীতির ব্যাপার কিন্তু আমরা দেখতে পেয়েছি। কোন জায়গায় মাদ্রাসায় নেই, নিজে কাগজ তৈরি করে আমরা জমা অফিসে জমা দিয়ে দিয়েছি। এবার দেখা যাচ্ছে এরকম ভাবে তাদেরকে এরকম ভাবে যদি সব ধরনের সুযোগ সুবিধা সরকার দিয়ে দেয়, একদিন কিন্তু অগ্নিমিত্রা পাল বা বুদ্ধদেব ভট্টাচার্যের মতন কেউ প্রশ্ন তুলবে যে এই নিয়োগগুলা কিভাবে হয়েছে। ভুতুড়ে শিক্ষক নিয়ে যেরকম ভাবে আমাদের মাথা রাখা হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, অনেক কষ্ট করে বোঝাতে পেরেছি, তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টকেও বোঝাতে পারবো না। তখন টেন্টেড আনটেন্টেড যেরকম ভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তাদের 2016 যারা স্কুলের এসএসসি প্রার্থীদের, যে লাস্টে কি হলো, সবার চাকরি বাতিল। তো দেখা যাবে এক্ষেত্রে যদি আমরা সাবধানতা অবলম্বন না করি তাহলে কিন্তু ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষা সংকটের মুখে অবশ্যই থেকে অর্থাৎ কর্মজীবন থেকে বিরত হতে পারবো কিনা সেটা নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে। কারণ শিক্ষা নানা সমস্যার এখন সম্মুখীন। কারণ একটু আগেই বলছিলেন যে এখন শিক্ষকদের একবার চাকরি পাওয়ার পর বারবার আপনাদেরকে পরীক্ষা দিতে হবে।
যোগ্যতা প্রমাণ করতে হবে, টেট দিতে হবে বিভিন্নভাবে। তো আমাদেরকে তার জন্য আমাদের কিছু সমস্যা এবং আমরা বিভিন্নভাবে দায়ী রয়েছি। এবং এই বেঙ্গল মাদ্রাসা ফোরামের সাথে আমি অতপ্রতভাবে জড়িত শুরু থেকেই, সূচনা লগ্ন থেকেই। তার অন্যতম কারণ ছিল যে শিক্ষকদের মধ্য দিয়ে শিক্ষা এবং সমাজের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং বিশেষ করে প্রান্তিক, অসহায়, পিছিয়ে পড়া মানুষের শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত হওয়া। এবং বেঙ্গল মাদ্রাসা ফোরাম তাই করেই চলেছে, কারণ তার যে কর্মসূচি, তার যে প্রস্তাবনা, সেখান থেকে আমরা খুব পরিষ্কারভাবে দেখলাম যে যেখানে যে সমস্ত ইস্যুগুলো, বর্তমান ইস্যুগুলো, ওবিসি সমস্যা হোক, অকাপ ইস্যু হোক, অথবা নাগরিক সমস্যা নিয়ে যে সমস্ত ইস্যু রয়েছে, বেঙ্গল মাদ্রাসাকে শুধু পথে নামতেই দেখা যায়নি, দেশের সর্বোচ্চ আদালতে বারবার লজিক্যাল এবং যুক্তি এবং তর্কের ভিত্তিতে বারবার বিভিন্ন আইনি সহায়তা নিয়ে নাগরিক সমাজের পাশে দাঁড়িয়েছে। এটা অত্যন্ত বেঙ্গল ফোরামের কে ধন্যবাদ দেওয়ার জায়গা নেই আমাদেরকে, কারণ ইসরারুল হক মণ্ডলের নেতৃত্বে সারা বাংলা জুড়ে শিক্ষকদের নিয়ে যেভাবে একত্রিত হয়ে বিশেষ করে সংখ্যালঘু সমাজ এবং পিছিয়ে পড়া সমাজের জন্য যে প্রহারী হিসাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এবং সত্যি এই ধরনের কাজকর্মকেই এই ধরনের কাজকর্ম একটা সংগঠনের উদ্দেশ্য হওয়া উচিত। মাত্র আর্টস, কলা বিভাগ নয়, সায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আসন খালি রয়েছে। এই ছাত্ররা যাচ্ছে কোথায়? এমন অবস্থা তৈরি হলো কি করে? সরকারি স্কুল খালি হয়ে যাচ্ছে, বেসরকারি স্কুল দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর ফলে সমাজে বৈষম্য বাড়ছে। 14 সালে যখন আমাদের মনে হয়েছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন না থাকলে খারাপ হবে, সেখানে প্রথম আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অভিজ্ঞ এবং বড় বড় মাদ্রাসার হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়দের কাছে ইসরারুল হক মণ্ডল মহাশয় আমরা এসেছিলাম এবং তারা আমাদের কথা মন দিয়ে শুনেছিলেন। এবং আজও শুনে কোথাও মনে হচ্ছে তাদের যে এই ছেলেগুলো যেটা বলছে সত্যি এটা কমের জন্য খুব খারাপ হবে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য খারাপ হবে। তাই তাদের মতো অভিজ্ঞ মানুষ যারা ইচ্ছে করলে সে সময় কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন নিয়োগ দিয়ে, সেই মানুষগুলো কিন্তু আমাদের কথা চুপ করে শুনেছিলেন এবং তখনও সঙ্গ দিয়েছেন, আজ পর্যন্ত ধারাবাহিক ভাবে সঙ্গ দিয়েছেন। এর জন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং তাদের জন্য আমাদের তার সকলে হাততালি বাজে। সামনে বসে আছে এবং আমরা এদিকে যারা আছি, কেউ এডুকেশন কোয়ালিফিকেশনে কম নয়, বরঞ্চ আমাদের থেকে আপনারা অনেক বেশি, অনেকে আছেন যারা অনেক বড় ডক্টরেট আছেন, আরো শিক্ষা বেশি আছে, অভিজ্ঞতা বেশি, ভালো বক্তাও আছে। পার্থক্য শুধু আমাদের আপনাদের মধ্যে মনে আছে ইনফরমেশনের জায়গাটা কোথাও পার্থক্য আছে। আমরা হয়তো ইনফরমেশনটা বেশি রাখি, আপনারা কম রাখেন, এইটুকু। আর আগে কোন এক সংগঠনের ডাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সাহেব এসেছিলেন, তিনি কি বক্তব্য, তাকে প্রশ্ন করা হয়েছিল পার্টিকুলার ডেট নিয়ে, তিনি কি বক্তব্যটা দিয়েছেন, ভিডিও ক্লিপটা আমার মনে হয় সকলেই শুনেছেন, যথাযথ উত্তর দেননি। তিনি কি বলছেন? সরকার ইরাদা ফের সোচেঙ্গে আপনি বাদ क्या करना चाहिए। তাহলে সরকার ফেলে দেবে, তারপরে আমরা আনুন বিজেপি সরকারকে, তাহলে আপনাদের নিয়ে ভাববো যে টেট নিয়ে কি হবে, এই কথাটাই বলেছে। তাহলে সেই ভাবনা থেকে আগামীতে আমাদের, আপনাদেরকে বলছি, আমাদের এই টেট সংক্রান্ত এবং যে যে এজেন্ডা আমাদের বাকি আছে, কোনো সামনে 7th SLST, অ্যারাবিক নিয়ম, আইসিটিতে বেতন, সমস্ত আমাদের এজেন্ডাগুলো আছে, সেগুলো আমরা রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে আমরা কিছু এজেন্ডা পাস করব। আপনাদেরকে এখানে কথা দিচ্ছি বা আমাদের ক্রিয়াকর্মে আপনাদের মনে আছে যে আমরা এজেন্ডা দিয়ে দিলাম পর অন্য সংগঠনের মতো,
সেটা সফল করবো না এটা নয়। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন যখন যে এজেন্ডার ভেতরে ঢোকে, যে এজেন্ডাকে নিয়ে কাজ করে, তাকে কিনারায় পৌঁছানোর দায়িত্ব তারা নেই। সেটা আমাদের পেশাগত দিকে হতে পারে, সেটা সমাজের যে কোনো কর্মক্ষেত্রেও হতে পারে। সে কাজটা বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম করে আসছে। মাদ্রাসা এডুকেশন ফোরাম সম্পর্কে আমি যতটুকু জেনেছি, এটা একটা সংগঠন যা শিক্ষাকে নিয়ে, মূলত মাদ্রাসা শিক্ষাকে নিয়ে চিন্তা চর্চা করে, বিভিন্ন সমস্যা যেগুলো আসছে সেগুলোকে মোকাবেলা করে সমাধান করার চেষ্টা করে। প্রথম যখন আমি এসেছিলাম মডেল মাদ্রাসা একটা মিটিংয়ে, তখন ওই মাদ্রাসা কমিটি অ্যাপয়েন্টমেন্ট দিবে না কমিশন করবে, এটা নিয়ে ছিল লড়াই। আমরা আন্তরিক সমর্থন দিয়েছিলাম কমিশনের পক্ষে এবং এই ফোরামের সকল শক্তি নিয়োগ করে সেই জায়গায় জয়ী হয়েছে। এবং এই জয়ের জন্য অবশ্যই নেতৃবৃন্দ বা সদস্যবৃন্দ সকলেই ধন্যবাদ প্রাপ্তির যোগ্য। আর এত বড় জয় যদি সম্ভব হয়েছে, ছোটখাটো অনেক হয়েছে, সেগুলো আমি উল্লেখ করছি না, তাহলে আগামী দিনে যে সমস্যাগুলো আসছে বা আসবে তাকেও যদি দৃঢ়তার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে আইনানুগ পথে লড়াই করার চেষ্টা করা হয়, অবশ্যই জয়ী হবে এই মাদ্রাসা এডুকেশন ফোরাম। এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকের দিনে যে শিক্ষা ব্যবস্থা চলছে অথবা আসছে, মূলত যে দিকটাই ফোকাস আমি করতে চেয়েছি, এমনি অনেক বড় জিনিস। এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্টিফিকেট অর মার্কশিট ইজ নট দি লাস্ট ওয়ার্ড। এতদিন পর্যন্ত সেটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের চিন্তায়। এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে স্কিল ইজ দ্য ম্যাটার। মানে স্কিল বেশি হতে হবে। সত্যি আমরা লক্ষ্য করেছি জীবনে, বিএ পাস করছে ছেলে, তাকে একটা বাংলায় অ্যাপ্লিকেশন লিখতে বললে প্রত্যেকটা লাইনে একটা তার ভুল হয়ে যায়। সেন্টেন্স করে ইংলিশ তো আছেই, খুব কম ছাত্রছাত্রী এই সাধারণ যে ট্র্যাডিশনাল সিস্টেম তাতেও স্কিল তৈরি করতে পারে, অর্থাৎ রাইটিং স্কিলটা তার হয়নি। ওরা নিজেকে প্রিপারেশন নিচ্ছেন যে হয়তো আমি টেট দিয়ে উতরে যাব, আগামী 30 সালে আপনি জানেন না আপনার জন্য আবার একটা কি খারাপ বোঝা ঘটছে, যে আপনাকে বলবে এটা আছে কি আপনার। আর যারা সদ্য পেনশন পেয়েছেন তারা সৌভাগ্যবান, যারা আগামী 2 বছরের মধ্যে পেনশন পেতে যাচ্ছেন তাদেরকে বলবে যে পেনশন করার সময় আপনার টেট সার্টিফিকেট না দিলে পিপিও তৈরি হবে না। তো এইগুলো কেন হচ্ছে? মূল লক্ষ্যটা হচ্ছে যে বেসরকারীকরণের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। এবারে এই বেসরকারীকরণের সকাল থেকে একই কথা, এই উদ্দেশ্যটা হলো কেন, আমরা এটা পাঠ বুঝবো। আর একটা পাঠ বুঝবো যে এটা নিরসনের রাস্তা কি। দুটো আলোচনা আছে আমাদের মধ্যে। যে বেসরকারীকরণের উদ্দেশ্যটা হচ্ছে যে দীর্ঘ বিগত সরকার এবং বর্তমান সরকার শিক্ষককে একটা রাজনৈতিক এজেন্ট হিসাবে কাজে লাগিয়েছে, আর বর্তমান সরকার এটাকে কোনো প্রয়োজনীয়তায় উপলব্ধি করে না। এই দুটো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আগামী দিনে শিক্ষাকে তো আমরা বাঁচাতে পারবো না। এবং আপনার সন্তানকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, এই নিয়ে আপনি খুব স্যাটিসফাই করছেন, কিন্তু আপনার সন্তান কোন ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবে এটা নিয়ে কিন্তু আপনি কোনো সময় উপলব্ধি করছেন না। পশ্চিমবঙ্গে আমাদের পরে আমার বহু ছাত্র এত মেরিটোরিয়াস, এত তাদের প্রতিভা এবং এত রেজাল্ট, তারা যখন হতাশায় ফোন করে যে স্যার কিছু আমরা করতে পারছি না, তখন সত্যি বুকটা ভেঙে যায় যে আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি। একটা শিক্ষক হয়ে একটা শিক্ষার্থীকে তার ভবিষ্যৎ দেখাতে পারি না, তার স্বপ্ন ভেঙে যাচ্ছে, এই দায়বদ্ধতা অস্বীকার করতে পারি না। এবং তারা অনেক সময় মিটিংয়ে শুনে, ফেসবুকে লাইভ শুনে আমার শোনার বলার পর বলে, স্যার আপনারা তো সবসময় আপনাদের কথাই বলেন, আমাদের যে 10 বছর পরীক্ষা হয়নি, পরীক্ষার নামে প্রমোশন হচ্ছে, এই কথা তো আপনারাই বলেন না। অর্থাৎ যে যাত্রী, মরু যাত্রী, সে মরুভূমির অভিজ্ঞতার কথা বলে না,
সে কোন ধরনের মূলযাত্রী। শিক্ষকরা যদি আগামী দিনে যারা শিক্ষক হবে তাদের কথা যদি সেই শিক্ষক না বলে, সে কি করে যোগ্য শিক্ষক হতে পারে? এই যে ভাবনা, এই ভাবনা থেকে আমাদের উত্তরণের জন্য আমরা একটা দাবি রেখেছি রাজ্য সম্মেলনে। সেই দাবিটা অত্যন্ত সেনসিটিভ দাবি এবং বাস্তবসম্মত দাবি। হয়তো আমার এই দাবির সঙ্গে আপনারা বিরূপ মন্তব্য করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনারা খুব সুচিন্তিতভাবে ভাবনা চিন্তা করে ভাববেন। আমরা বলেছি কাজের নিরীক্ষে বেতন হোক। কথাটা শুনলে কেমন মনে হলো? যে সত্যি সত্যি তো আমরা অনেক সময় কাজ করছি না, যার জন্যই তো আমাদের ছেলে এই যে এত কথা এতক্ষণ ভূমিকা করছিলাম যে কেন আমার ছেলে মেয়েকে আমরা 9,000 টিচার হাতে সঁপে দিচ্ছি। কাজের নিরীক্ষে সবাই কিন্তু শিক্ষক হিসেবে ফাঁকিবাজি নয়, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সব পড়াশোনা হয় না এমনটা নয়। যারা কাজ করে তাদের কাজে করার যে উৎসাহিত মানসিকতা, যারা কাজ করে না অনুৎসাহিত না, তারা তাদেরকে উৎসাহটা ভেঙে দেয়। তার জন্য আমরা বলেছি গ্রেডিং সিস্টেম আনা হোক কলেজের মতো, অর্থাৎ টিচারদের একটা প্রমোশন সিস্টেম আনা হোক। টিচার যে জয়েন করে গেলি রিটায়ারমেন্ট পর্যন্ত ভেবে নিল যে আমি আয়রাম গয়রাম বেতন নিয়ে ঘর যাবো, আমাকে কোনো হিসাব দিতে হবে না, এটা হতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শিক্ষা, আমি হয়তো আমার চাকরিটাকে আমাদের চিন্তা ভাবনা যদি থেকে থাকে যে আমি আমার চাকরিটাকে উত্তোলন করে নেবো, 40 সালে রিটায়ার করবো কি 50 সালে, আমি বলবো যে তিনি একজন প্রকৃত যোগ্য শিক্ষক নয়। তার চিন্তা ভাবনাটা একজন কর্মচারী লেভেলে, তার চিন্তা ভাবনার বিস্তৃতি নাই। ফুলের যদি সুগন্ধ না থাকে, সেই ফুলকে বেশি দিন কেউ মালা হিসেবে ব্যবহারও করে না, বাড়িতে রাখে না। শিক্ষক যদি তার একটা ছাত্রকে ভবিষ্যৎ দেখাতে না পারে, সে কোন ধরনের শিক্ষক? সে তো এআই যার জন্য জন্ম হয়েছে, অর্থাৎ ডিজিটাল ট্রান্সফরমেশন এই জন্যই এসেছে। অর্থাৎ শিক্ষক যেটা মোটিভেটার, শিক্ষক যে স্বপ্ন দেখাতে পারে, একটা ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিটাল সে স্বপ্ন দেখাতে পারে না। ডিজিটাল ট্রান্সফরমেশন সে মুহূর্তের মধ্যে অনেক ক্যালকুলেশন করতে পারবে, অনেক প্রবলেমকে সলভ করতে পারবে। স্বপ্ন দেখানোর ক্ষমতা একমাত্র লিভিং এর আছে, ডিজিটালের কোনো স্বপ্ন দেখাতে পারে না। এটাই হচ্ছে মূল সমস্যা। আর আমরা হয়ে গেছি সমস্ত ডিজিটাল মোডকে ইউজ করছি। তার জন্য আমরা বলতে চেয়েছি যে কাজের নিরীক্ষে বেতন হোক, কলেজের মতো অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে অ্যাসোসিয়েটেড টিচার বা টিচার যা গভর্নমেন্ট যে সমস্ত স্কেলগুলো করবে, এবং প্রমোশন সিস্টেম রাখা হোক। এমনকি বিভিন্ন ডিপার্টমেন্টের যেমন প্রমোশনের সিস্টেম আছে, কেউ গ্রুপ ডি থেকে ক্লার্ক, ক্লার্ক থেকে কোনো টিচারে, অর্থাৎ ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের পদ্ধতির মাধ্যমে, এবং হেডমাস্টারদেরও ইনক্রিমেন্ট। এই যে প্রমোশন সিস্টেমটা, এটা যেন স্বজন পোষণ এবং রাজনৈতিক সংস্পর্শ থেকে দূরে থাকে। একটা টিচারকে প্রমোশনের জন্য তার সেমিনার দরকার, তারপরে তার মানে পাবলিকেশন, বিভিন্ন ধরনের যেটা কলেজে আছে, সেই সিস্টেমটাকে মাদ্রাসা হোক। আমরা এটাই প্রথম ওয়েস্ট বেঙ্গলের কোনো সেমিনারে এই কথা আপনারা এই আলোচনাটা শুনতে পাবেন না। ওয়েস্ট বেঙ্গলের এই প্রথম 2026 সালে আমরা যে কথাটা সূত্রপাত করলাম, হয়তো 2036 সালে এর ইমপ্লিমেন্টেশন হবেই, আমি এটা বলে যাচ্ছি। হয়তো আমি বেঁচে না থাকতে পারি, কিন্তু একদিন শিক্ষককে তার হিসাব বোঝাতে হবে, তারপর তার চাকরি সুরক্ষিত থাকবে। যদি আমরা এটা নিজেদের দায়বদ্ধতার খাতিরে, যেমন কথা আসলে ওয়াকফ সম্পত্তিগুলো কারা খেয়েছে? মুসলিম সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি মুসলিমরাই লয়লুট করেছে। সম্পত্তিগুলোকে যদি মুসলিমরা তারা রক্ষণাবেক্ষণ করতো, তাহলে আজকে ওয়াকফ নিয়ে জটিলতা তৈরি হতো না। আমরা শিক্ষক হিসাবে কিছুটা হোক, আমরা কেউ বলছি না যে মহান ব্যক্তি, কিন্তু কিছুটা আমরা হয়তো 10টা হোক 5টা হোক কিছু জায়গায় আমরা রিফর্মস করার কথা ভাবি, বা চিন্তা ভাবনাটাও আমরা কেউ ভাবতে পারি। আজ না হোক কাল এই যে কথাগুলো আসছে, কোন রাজনৈতিক নেতা বা নেত্রী বিধানসভায় বলছে যে মাদ্রাসা থেকে অমুক হয় তমুক হয়, তার কাউন্টার এফিডেভিট হিসাবে আমরা আবার বলছি যে না 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 অমুক। একটা হিন্দু বিধায়িকা বক্তব্য দিয়েছে, তাদের কাউন্টার এফিডেভিট করার জন্য আমাদেরকে হিন্দু টিচারকে মাঠে নামাতে হচ্ছে। কেন? টিচার আবার হিন্দু মুসলিম কেন? তাকে বোঝাতে হচ্ছে যে না এখানে হিন্দু আছে। অর্থাৎ তিনি চাইছিলেন এই পরিসংখ্যানটা পেতে, ঠিক না ঠিক? এই যে জায়গাটা লক্ষ্য করতে হবে ব্যাপারটার মধ্যে। অর্থাৎ সত্যি সত্যি আমরা তো কি আলোচনার মধ্যে এসেছে যে মাদ্রাসাতে তার ওনার প্রশ্নটা আমি অন্যভাবে উত্তর দিতে পারি, যে সিনিয়র মাদ্রাসায় পড়ে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? নিজেরা একটু বলুন তো, পড়ার সুযোগ আছে আলিম ফাজিল পড়ে? যদি আপনাকে এটা সত্যি সত্যি প্রশ্ন করা হয়, আমি বলছি না মাদ্রাসা থেকে পড়ে ক্রিমিনাল হয়, তিনি যেটা বলেছেন 100% সর্বব্যাপী মিথ্যা কথা।
বিভ্রান্তমূলক কথা, রাজনৈতিক কথা, কিন্তু নিজে কিন্তু ভাবতে হবে। তার মানে এই নয় যে সিনিয়র মাদ্রাসা থেকে পড়লে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার